সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকের আমার কথার শুরুতেই। তো আমি যেহেতু ইউটিউবে নিয়মিত কথা বলতে শুরু করেছি, অনেককে নিয়েই কথা বলবো, হয়তোবা আত্মসমালোচনাও করব। এইজন্য আমার কাছে মনে হয়েছে যে যেহেতু আমি অনেকজনকে নিয়েই কথা বলবো, সর্বপ্রথম আগে আমার বিষয়ে, আমার ব্যক্তিগত বিষয়ে কিংবা আমাকে নিয়ে যে সমস্ত সত্য মিথ্যা ভুয়া অভিযোগ উঠেছে সেগুলোর একটা ব্যাখ্যা দেওয়া উচিত বলে আমি মনে করি। যদিও আমি ইতোপূর্বে অনেকবারই এই সমস্ত মিথ্যা অভিযোগের ব্যাখ্যা দিয়েছি, তবে যেহেতু আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলতে শুরু করেছি, তো আমার মনে হয় যে শেষবারের মতো হলেও আমার বিরুদ্ধে উত্থাপিত কিছু মিথ্যা অভিযোগের ক্লারিফিকেশন বলুন, এক্সপ্লেনেশন বলুন, কিংবা সত্য উত্তর বলুন, এগুলো বলা উচিত। এই জন্যই আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো আজকের অনুষ্ঠানের শুরুতেই, আজকের আমার কথার শুরুতেই আমি উম, নিজের আত্মসমালোচনা করার জন্যই আসলে মূলত বসা। শুনুন, দোষ ত্রুটি মিলিয়েই মানুষ। আমিও মানুষ। আমি বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম। আমি উপমহাদেশের প্রাচীনতম এবং বৃহত্তম ছাত্র সংগঠনের বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সারা বাংলাদেশে এবং দেশের বাইরে ছাত্রলীগের অসংখ্য ইউনিট রয়েছে। সে সমস্ত ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি এ, অনুমোদন দেওয়া কিংবা তৃণমূল পর্যন্ত ছাত্রলীগের দেখভাল করা, এই সাংগঠনিক দায়িত্বগুলো আমি পালন করেছি। এই সাংগঠনিক দায়িত্ব পালন করতে গিয়ে হয়তোবা অনেকের মনের মতো করে আমি দায়িত্ব পালন করতে পারিনি, কিংবা অনেকের প্রত্যাশা এবং প্রাপ্তির রাজনৈতিক প্রত্যাশা এবং প্রাপ্তির সম্মিলন ঘটাতে পারিনি। এই জন্য হয়তো আমার ওপর অনেকেই ক্ষুব্ধ, কিংবা আমার উপর আর অনেকের অভিমান, কিংবা আমার উপর অনেকেই অসন্তুষ্ট ছিলেন এবং আছেন, এবং হয়তোবা ভবিষ্যতেও থাকবেন, আমি জানি না। তবে আমার কাছে মনে হয়েছে যে আমি চেষ্টা করেছি আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য। তারপরে আসলে এখন প্রশ্ন করতে পারেন যে এতদিন আগে দায়িত্ব পালন করেছেন, এতদিনে কেন সেগুলো বলছেন? আসলে দেখুন, ছাত্রলীগের দায়িত্বে ছিলাম 2011 থেকে 2015 পর্যন্ত। এটা 2024 সাল, প্রায় 9 বছর হয়ে গেছে। তারপরেও এই ছাত্রলীগ আমার পিছু, মানে ছাত্রলীগ আর আমার নাম একসাথে গুলিয়ে ফেলে, প্রতিপক্ষও গুলিয়ে ফেলে, নিজের দলের কিছু সুযোগ সন্ধানী লোকজন আছে তারাও গুলিয়ে ফেলে আমাকে বিতর্কিত করার চেষ্টা করে। এই জন্য আসলে বলা। তো যাই হোক, তারপরেও আমি আজকেও আমার ভিডিওতে এসে সবার কাছে দুঃখ প্রকাশ করছি। আমি দায়িত্ব পালনকালে কিংবা আমরা যখন দায়িত্ব পালন করেছি সে সময় আমার কোনো আচরণে কিংবা আমার কোনো সিদ্ধান্তে কিংবা আমার কোনো কথাবার্তায় কেউ কষ্ট পেয়ে থাকলে আমি সরি, এটি আমি প্রথমেই বলে নিলাম। এবার আসুন, আসলে উম, যে আমি একটা একটা করে আসি। আমি 2011 থেকে 2015 সাল পর্যন্ত দায়িত্ব পালন করার পর আমি দেশের বাইরে যাই। দেশের বাইরে যাই বলতে আমি লন্ডনে যাই। আমি লন্ডনে, দেখুন, ছাত্রলীগ থেকে সাবেক প্রেসিডেন্ট সেক্রেটারি হওয়ার পর সরাসরি পরে পরবর্তীতে 1 2 3 4 5 6 7 8 বছরের মধ্যে কেউ কোনো নতুন দায়িত্ব পেয়েছে কিংবা আহ, রাজনৈতিকভাবে কোনো দায়িত্ব পেয়েছে কিংবা পদ পদবি পেয়েছে, এটা কিন্তু আসলে এই সাম্প্রতিক সময়ে দেখা যায়নি। আমার আগের কমিটি, তার আগের কমিটি, তার আগের কমিটি, কিংবা তার আগের কমিটিও।
তো আমিও মনে করেছি যে যেহেতু আমি দায়িত্ব শেষ করেছি, আমি একটু দেশের বাইরে যাই। আর আর আমার খুব শখ ছিল এমবিএ করার। আমি এমবিএটা করব বিদেশে, তো ইচ্ছা ছিল। তো যাই হোক, আমি লন্ডনে যাই। লন্ডনে যাওয়ার পরে লন্ডনে যাওয়ার বছরখানিক পর থেকেই বিতর্ক হওয়া শুরু করে। যে কি বিতর্ক? যে আমি ছাত্রলীগকে নিয়ন্ত্রণ করতেছি, কিংবা ছাত্রলীগ আমার সিদ্ধান্তে চলতেছে, কিংবা আম, ছাত্রলীগে আমি প্রভাব খাটাচ্ছি, কিংবা ছাত্রলীগে আমি পদ বাণিজ্য করছি। এগুলো আস্তে 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 বলা শুরু করে। কারা বলা শুরু করে? এগুলো কিন্তু বিএনপি জামাতরা বলে নাই। প্রথম প্রথম এগুলো বলছে আমাদের নিজের দলের ঈর্ষাপরায়ণ কিছু আমার সিনিয়র আছে, তারা বলেছে। ওই সিনিয়ররা নিজেরাও বলেছে, আবার আমার সমসাময়িক যারা কলিগ তাদেরকে দিয়ে বলিয়েছে। তো এগুলা বলিয়েছে। তো দেখুন, ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, এমন দুটি পদ, এই দুটি পদে কেউ দায়িত্ব পেলে কেউ কিন্তু আর কারো কথা শুনে না, নেত্রীর কথা ছাড়া। এটা বাস্তব। কারণ ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক নির্বাচিত হবার পর মাননীয় নেত্রীর সাথে তাদের ডাইরেক্ট একটি যোগাযোগ হয়ে যায়, মাঝখানে কোনো ভায়া থাকে না। তো হ্যাঁ, আমার পরবর্তীতে ছাত্রলীগের কমিটি হয়েছিল, তারা আমাকে সম্মান করতো, কিংবা আমি কিছু রিকোয়েস্ট করলে তারা শুনতো, কিংবা কিছু শুনতো, কিছু শুনতো না, কিংবা অ্যাভয়েড করতো। সব কিছু ঠিক আছে, বাট ছাত্রলীগের পদ বাণিজ্য সিদ্দিকী নাজমুল আলম করে নাই। সিদ্দিকী নাজমুল আলম ছাত্রলীগে পদ বাণিজ্য করে নাই। ইনশাল্লাহ যতদিন রাজনীতি করবে, পদ বাণিজ্য সিদ্দিকী নাজমুল আলম করবে না। তারপরে কথা উঠলো কি, যে নেত্রী আমাকে দেশ থেকে বের করে দিয়েছে, আমাকে আর দেশে আসতে দিবে না, আমি লন্ডনে অ্যাসাইলাম মেরেছি, এইরকম একটি অভিযোগ উঠলো। অভিযোগ চলতে থাকলো। এটা চলতে 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 যখন দেখলো যে না, আমি অ্যাসাইলাম মারিনি, কথাটা অ্যাসাইলাম মেরেছি কথাটা সত্য না, তখন তারা শুরু করলো কি, যে আমি বিদেশ থেকে এক কার্গো উড়োজাহাজ ভরে ড্রাগস বাংলাদেশে নিয়ে এসেছি। আমাকে বাংলাদেশ এয়ারপোর্টে আটক করে প্রধানমন্ত্রীকে ফোন করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেছে ড্রাগসগুলো রেখে ওকে ফেরত পাঠিয়ে দাও, আর ড্রাগসগুলো জ্বালিয়ে দাও, এরকম নাকি বলেছে। কত মিথ্যা অবান্তর কুৎসা আমাকে নিয়ে রটিয়েছে, যেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, কাল্পনিক, বানোয়াট। হ্যাঁ, আমার দলের কিছু লোকজনই আমার বিরুদ্ধে এগুলো প্রথমে বলেছে, পরে আস্তে 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 এগুলো মিডিয়াতে, বিএনপি জামাত, সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলো মিথ্যা ডালপালা গজিয়েছে। তারপর আহ, একটি সংবাদ মাধ্যম থেকে আমাকে হঠাৎ একদিন ফোন করা হলো। ফোন করে বলতেছে, ভাই আমাকে চিনতে পারছেন?" আমি বললাম, "না, কে?" "আমি অমুক, ওই যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মসজিদে, একটা হলে মসজিদে ঘুমাতাম। ছাদ পোকার কারণে আমি রুমে ঘুমাতে পারতাম না, গণরুমে ঘুমাতে পারতাম না। তখন আপনি ছাত্রলীগের সেক্রেটারি হন নাই, আমাকে একদিন রাতের বেলা আপনি দেখেছেন যে আমি মসজিদের বারান্দায় ঘুমিয়ে আছি। তো আপনি আমাকে দেখে 7 দিনের মধ্যে আমার হলের সেক্রেটারি ভাইকে অনুরোধ করে আমাকে হলে তুলে দিয়েছিলেন। আমি সেই আমি বললাম, ও আচ্ছা, কেমন আছো ভাইয়া, কি খবর? ভালো। ভাইয়া আমি তো এখন অমুক পত্রিকায় কাজ করি, আমি একটা বিষয় নিয়ে নিউজ করতেছি, ওইটা জানার জন্য আমি আপনাকে। কি নিউজ বলো তো ভাইয়া? বললো যে, ভাইয়া আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, আপনি একটি বেসরকারি ব্যাংকের ডাইরেক্টর, পরিচালক। পরে আমি বললাম যে না, আমি কোনো বেসরকারি ব্যাংকের পরিচালক না। এটা বলার এইটুকুই আমার সাথে কথা। পরে বললো, ভাইয়া আহ, আমাকে অনেকে বললো, ইভেন আপনার সংগঠনের অনেক লোকজনও বললো, সাবেক। আমি বললাম যে না, আমি ব্যাংকের
কোনো ব্যাংকের পরিচালক না। তো এইটুক কথা বলার পর পরের দিন নিউজ দেখলাম, নিউজ করলো যে ছাত্রলীগের সাবেক সেক্রেটারি সিদ্দিকী নাজমুল আলম ফার্মার্স ব্যাংকের পরিচালক। এবং তখন একটি সিরিজ যাচ্ছিল বাংলাদেশের সংবাদপত্রগুলোতে, কারণ তখন বেসিক ব্যাংক, সম্ভবত বেসিক ব্যাংকের যে ঋণ কেলেঙ্কারি, এগুলো নিয়ে নিউজ হচ্ছিল, এগুলো নিয়ে কন্টিনিউ নিউজ হচ্ছিল। সোনালী জনতা অগ্রণী এই ব্যাংকগুলোর ঋণ কেলেঙ্কারি নিয়ে নিউজ হচ্ছিল। তো ওই সময় এই নিউজটা ওই ছেলেটা করলো, ওই ছেলেটা করে পরের দিন নিউজ করলো, করার পরে আমি আবার ওকে ফোন দিলাম, আর ফোন ধরে না। চিন্তা করেন, ওই ছেলেই নিজে মুখে বলল যে আমি মসজিদের বারান্দায় ঘুমাতাম, আপনি আমাকে আমার হলের সেক্রেটারিকে বলে হলে তুলেছেন। ওই ছেলে আমি বলার পরেও আমার নামে একটা মিথ্যা নিউজ করে দিল। তার 2 দিন পরে এই যে বর্তমান উপদেষ্টা আসিফ নজরুল, উনি এক টক শোতে বলতেছে যে হ্যাঁ, এই যে এখন তো প্রকাশিত হচ্ছে কারা কারা ঋণ কেলেঙ্কারি এর সাথে জড়িত। এই যে ছাত্রলীগের সাবেক সেক্রেটারি নাজমুল, হ্যাঁ, এই বেয়াদবটা এই ফার্মার্স ব্যাংক লুট করে ফেলছে। ফার্মার্স ব্যাংকের প্রত্যেকটা তা সে নামে বেনামে ঋণ নিয়েছে, হ্যান করেছে ত্যান করেছে। টক শোতে শুরু হয়ে গেল। তারপর হলো যেটা, এই জিনিসটাই ফেসবুক বলেন, টিকটক বলেন, এগুলোতে পড়া শুরু করলো। আহ, কিছু লোক প্রকাশ্যে শুরু করলো। আমার দলের যাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা আমি শতভাগ পূরণ করতে পারিনি তারা, কিংবা আমার পরবর্তীতে যারা সভাপতি সেক্রেটারি হয়েছিল তারা যাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারেনি, তারাও প্রকাশ্যে এই জিনিসটা নিয়ে বলা শুরু করলো। আমি তখন অনেক এক্সপ্লেনেশন দিলাম যে আমি কোনো ব্যাংকের পরিচালক না, একটা ব্যাংকের প্রাইমারি শেয়ার আমার আছে। প্রাইমারি শেয়ার এটা যে কেউ কিনতে পারে, ঠিক আছে? প্রাইমারি শেয়ার 50,000, 50,000-এর লট থাকে, 1 লাখের লট থাকে, 5 লাখের লট থাকে, 10 লাখের লট থাকে। আমার প্রাইমারি শেয়ার আছে, ঠিক আছে? ওই জিনিসটাকেই এরা মিথ্যার বেসারতি সাজিয়ে বলল যে আমি ফার্মার্স ব্যাংকের ডাইরেক্টর এবং আমার নামে লোন আছে এন আছে। আমি আজকে অনুষ্ঠানে শেষবারের মতো বাংলাদেশের সমস্ত গণমাধ্যমকে চ্যালেঞ্জ দিচ্ছি, বাংলাদেশের দুদককে চ্যালেঞ্জ দিচ্ছি, আমি সিদ্দিকী নাজমুল আলম, আমার কাছে বাংলাদেশের কোনো ব্যাংক, কোনো আর্থিক প্রতিষ্ঠান আমার কাছে 1 পয়সা আমার নামে কোনো লোন নেওয়া নেই, কিংবা আমার কাছে সরকারি, বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠান আমার কাছে 1 পয়সাও পাওনা নেই। এটা যদি থেকে থাকে যে আমি লোন করেছি, আমি লোন করে ঋণ নিয়ে দেউলিয়া হয়ে গেছি, কিংবা ঋণ নিয়ে আমি পরিশোধ করিনি, এটা যদি প্রমাণ করতে পারেন, নাকে খত দিয়ে আমি রাজনীতি থেকে চিরদিনের জন্য বিদায় নিব। আমি চ্যালেঞ্জ দিচ্ছি বাংলাদেশের সমস্ত গণমাধ্যমকে, আপনারা খুঁজে বের করুন। আমি জীবনে কোনোদিন ঋণই নেইনি। আমার বেসরকারি ব্যাংকের 3-4টা ব্যাংকের ক্রেডিট কার্ড ছিল। আমি ক্রেডিট কার্ড এত ভয় পাই যে আমি ক্রেডিট কার্ড মাসের 5 তারিখ 6 তারিখ আসলে বিল দেওয়ার জন্য আমি অস্থির হয়ে যাই। ইভেন এই যে নিজের জীবন বাঁচানোর জন্য মাতৃভূমি ত্যাগ করেছি আমি অগাস্টের 8 তারিখ। আমি অগাস্টের 8 তারিখ আমি দেশ থেকে বের হওয়ার পর সর্বপ্রথম যে কাজটি করেছি, আমার 4টি ব্যাংকের ক্রেডিট কার্ড ছিল, যেগুলার বিল ছিল কোনোটার 10,000, 20,000 কিংবা 30,000। আমি সবার আগে ওই বিলগুলো পরিশোধ করে দিয়েছি। যে আমার তো কোনো ঋণ নাই, আমার তো কোনো প্রজেক্ট লোন নাই, আমার তো কোনো ঠিকাদারি পারপাসে কোনো লোন নাই, আমার এই 3-4টা ক্রেডিট কার্ড আছে, আমি এই বিলটা দিয়ে দিই, যেন কোনো দুষ্ট লোক শত্রুতা বশত
আমাকে এই ক্রেডিট কার্ডের ঋণ কেলেঙ্কারিতে না ফেলে। ঠিক আছে? তো আমি এই ক্রেডিট কার্ডের বিষয়ে এমন সচেতন। আমি আবারও বলতেছি যে বাংলাদেশের কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে আমি একটি টাকাও লোন নেইনি, এবং আমার কাছে একটি টাকাও কেউ পাবে না। এটা চ্যালেঞ্জ দিলাম। কোনো প্রতিষ্ঠান আমার কাছে একটি পয়সাও পাবে না। তো এই ব্যাংকের পরিচালক এবং আমি ঋণ নিয়ে ঋণ মেরে দিয়েছি, এই কথা শুনতে 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 মানে বিতৃষ্ণা চলে আসছে। ইভেন মাঝে মধ্যে আমার পরিবারের লোকজন আমাকে জিজ্ঞাসা করে যে তুমি কি আসলেই এই টাকা লোন নিছো, কি করছো এই টাকা লোন নিয়ে? আমি মানে হতবাক হয়ে যাই। আমি আশ্চর্য হয়ে যাই যে গুজব কিভাবে ছড়ায়। আমার ফ্যামিলির লোকজন আমাকে মাঝে মধ্যে এই কথাটা জিজ্ঞাসা করে। তো আজকে আমার শেষ ব্যাখ্যা। আমি এর আজকের পর আর এগুলো নিয়ে আমি আমার ব্যক্তিগত জিনিস নিয়ে আসলে আমি কথা বলবো না। এই ব্যাংকের এই বিষয়টা সম্পূর্ণ ভিত্তিহীন। আমার এই ফার্মার্স ব্যাংকে প্রাইমারি শেয়ার আছে, যেটা আরও প্রায় 10,000 লোকের আছে। ঠিক আছে? এর বাইরে আমি কিছু না। ফার্মার্স ব্যাংকে আমি জীবনে কোনো দিন যাইনি। ফার্মার্স ব্যাংকে আমার কোনো ব্যাংক অ্যাকাউন্টও নেই। আর এই ঋণ কেলেঙ্কারির কথা তো আমি বললাম, আমি কোনো খান থেকে ঋণ গ্রহণ করিনি। এ, তারপর তারপরে কি বলে তারপরে বলে যে এইটা যখন আমি একবার এক্সপ্লেনেশন দিলাম, তারপরে বলল লন্ডনে সিদ্দিকী নাজমুল আলমের কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য আছে, তার নামে 5-6টি কোম্পানি আছে। এটা শুরু করলো, এবং এটা শুরু করে আমার নামে কোম্পানিগুলোর নাম ঠিকানা সহ স্পষ্টভাবে দিল। দেওয়ার পর এইগুলো নিউজ তখন বাংলাদেশে ক্যাসিনো বিরোধী অভিযান চলতেছে, এবং আমার সাথে পেঁচালো এইভাবে যে ওই ক্যাসিনো টাকা টোকা কিংবা আরো অন্যান্য টাকা টোকা এনে আমি লন্ডনে কোম্পানি খুলে ব্যবসা বাণিজ্য করতেছি। দেখুন, লন্ডনে কোম্পানি খুলতে 17 পাউন্ড লাগে, যেটি বাংলাদেশি টাকায় তখন 2200 টাকা। তো লন্ডনের অনেকে আছে, অনেকে বলেছেও, হ্যাঁ, অনেকে প্রতিবাদও করেছে যারা দীর্ঘদিন লন্ডনে ছিল। আমি লন্ডনে যখন থাকি, তো আমি তখন আমার এক বন্ধু ভাই, তার নাম শিপলু, তার সাথে আমি থাকি। তো তার অ্যাক্সিডেন্ট ক্লেম ম্যানেজমেন্টের বিজনেস ছিল। এটা আমরা তখন লন্ডনে থাকি, কিন্তু তার ব্যবসা ছিল আরেকটি শহরে। তখন আমি বললাম যে শিপলু ভাই, তো আমরা দুইজনে একসাথে করলে নতুন করে একটা কোম্পানি করে আমরা এটা শুরু করতে পারি। শিপলু ভাই বললো হ্যাঁ করেন। তা আমি বললাম যে কোম্পানি করতে কি কি লাগে? পরে বললো যে প্রুফ অফ অ্যাড্রেস, মানে লন্ডনে একটা ভ্যালিড ঠিকানা লাগে, একটা ব্যাংক ডিটেলস লাগে, যে ব্যাংক থেকে ওই 17 পাউন্ড তারা কেটে নেবে, আর ভিসাটা লাগবে। তো আমি বললাম যে সবগুলোই তো আমার আছে, ক্রাইটেরিয়া তো ফুলফিল করে। আমি বললাম যে, সে বললো যে হ্যাঁ করেন তাহলে। সর্বপ্রথম কোম্পানি করলাম তার নামে আমার নামে। তে এবং অ্যাক্সিডেন্ট ক্লেম ম্যানেজমেন্টের ব্যবসাটা হচ্ছে যে বিদেশে যখন কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট করে, তখন আহ, যে যে গাড়ির ড্রাইভারের কোনো দোষ থাকে না, সে ক্লেম করে। সেই ক্লেমটা কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে করতে হয়। ওই প্রতিষ্ঠানটাই আমাদের ছিল। ঠিক আছে? ওইখানে লোকাল কিছু ব্রোকার ছিল, ওই ব্রোকাররা আমাদের কাছে কেস আনতো। আমরা আমাদের একজন, প্রথমে একজন, তারপরে দুইজন লোক ছিল। ওই দুইজন লোক ফাইল ওয়ার্কার তাদেরকে বলা হয়। তারা ফাইল ওয়ার্ক করে সাবমিট করতো। এটা আবার একটা সলিসিটর ফার্মের মাধ্যমে আমরা
এই কেসগুলা সেটেল করতাম। এবং এই এটা কিন্তু শিপলু ভাই রানিং ব্যবসা ছিল। আমি জোর করে ঢুইকা পার্টনার হয়ে গেছি বিনা পুঁজিতে, বুঝছেন কিন্তু। তো এটা ছিল আমাদের ফার্স্ট। তো এটা চলতেছে। তারপরে একবার মনে হইলো যে একটা ক্লিনিং কোম্পানি করি। ক্লিনিং কোম্পানি কেমন? বেসিক্যালি কোম্পানি শব্দটা অনেক বড়। লন্ডনে যেটা কোম্পানি, এটা বাংলাদেশের সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স। ঠিক আছে? তারপরেও সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স করতে 25-30 হাজার টাকা লাগে বাংলাদেশে এখন। দালালদের দিতে হয়, অমুক করতে হয়, তমুক করতে হয়। এনে কিন্তু আপনি অনলাইনে নিজে নিজে বসে করতে পারবেন। তো ক্লিনিং কোম্পানি হলো আপনার একটা কোম্পানি থাকবে, ওইখানে কিছু ফ্রি ওয়ার্কার থাকে। হ্যাঁ, যারা ফ্রি ওয়ার্কার বলতে যে আপনি তাদেরকে নক দিলে তারা এসে কাজ দিয়ে যাবে, তারা এসে কাজ করে যাবে, তাদের পেমেন্ট আপনি দিয়ে দিবেন। তো হয়তোবা আপনি তাদেরকে ঠিক করলেন 5 পাউন্ড আওয়ার, বাট আপনি চার্জ করলেন 7 পাউন্ড আওয়ার, 2 পাউন্ড পার আওয়ার আপনি মেক করতে পারেন। তো এগুলোর জন্য সারাদিন অনলাইনে বসে ঘাটাঘাটি করতে হয়, ফেসবুকে বুস্টিং করতে হয়। তো ওইটার জন্যে এলিট সিটি নাম দিয়ে আমি আরেকটা কোম্পানি করলাম। ওইটাও শিপলু ভাই আর আমি সহ। তো বললাম ওইটা করলাম, বুঝছেন, খালি কথাগুলো শুনলেন কিন্তু। এটা করলাম, ওইটাও ব্যবসা শুরু করলাম, কিন্তু দেখি যে এটা ঠিক মতো ব্যাটেবলে হয় না। তো এইভাবে এই 4টা কোম্পানি খুলছি, 4টা কোম্পানি খুললাম। খোলার পরে তো যাই হোক, করোনা টরোনা এসে গেল। অ্যাক্সিডেন্ট ক্লেম ম্যানেজমেন্টের অফিসের ভাড়াও দিতে পারি না, স্টাফের বেতনও দিতে পারি না। তখন উবার করি, আমিও উবার করি, শিপলু ভাই উবার করে লন্ডনের এক সাইডে। তো কোম্পানির গল্প এভাবে মিথ্যা আকারে রং চং মাখিয়ে কিন্তু বিশালভাবে নিউজ করল। অথচ যারা বিদেশ বাড়িতে বাংলাদেশ থেকে অর্থ সম্পত্তি অবৈধভাবে এনে ভোগ করতেছে, তাদের নামে কোনোদিনও কিন্তু কোনো কিছু না। ভিকটিমকে নাজমুল কেন? আল্লাহ জানে, আমি জানি না, আল্লাহ জানে। আর যারা বলে আমার নামে মিথ্যা অপবাদ দেয়, তারা জানে যে কেন বলে। তো আমার অনেক কাছের বন্ধু, বড় ভাই, মুরব্বী, বিভিন্ন সংবাদপত্রের, ইভেন ইভেন অনেক সংবাদপত্রের অনেক সমস্যা কিংবা অনেক কিছু নিজে হাতে সমাধান করেছি, সহযোগিতা করেছি, সেই সব সংবাদ মাধ্যমেও নিউজ হয়েছে। জিজ্ঞাসা করেছি, ভাই আপনি আমাকে এত স্নেহ করেন, এত ভালোবাসেন, তা আমার নামে এই মিথ্যা নিউজটা করলেন। কয় নাজমুল, কিছু জিজ্ঞাসা করো না, করতে হয়েছে। কে করিয়েছে জানি, আমি জানি। এখন আর বলবো না যে আল্লাহ জানে, আমি জানি আমার দলের কারা কারা করিয়েছে, কিংবা আমার দলের কাদের করাইছে। ওবায়দুল কাদের নিজেও করাইছে। ওবায়দুল কাদেরকে ক্রেজি করতো। এক সময় আমার ফেসবুক পেজে আমি কোনো কিছু লিখলে 50,000 60,000 লাইক আসতো। তখন কাদের সাহেবের সাথে ছাত্রলীগের সাবেক এক নেতা সারাদিন আঠার মতো লেগে থাকে। উনি দেখাইতো, কাদের ভাই আপনি বাংলাদেশ আওয়ামী লীগের সেক্রেটারি, আপনি একটা কিছু লিখলে লাইক আছে 10,000, 5,000। নাজমুল একটা কিছু লিখলে লাইক আছে 50,000, 70,000। কেন আসে জানেন? কাদের ভাই আবার জিজ্ঞাসা করতো কেন আসে? কয় নাজমুল তো ছাত্রলীগটারে কন্ট্রোল করতেছে, সবাই এখন ওর ভক্ত, আপনারা কেউ মানে না। এইভাবে বইলে 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 কাদের সাহেবরে আমার বিরুদ্ধে ক্রেজি করছে। কাদের সাহেব তো জঘন্য আচরণ করতো আমার সাথে, মুখে বলতে পারতো না, কারণ জানে সে মুখে যদি একটা বলতো আমি তারে 10টা বইলা দিতাম। আমি কিন্তু ওই ছাইড়া দেওয়ার লোক না। হ্যাঁ, আমি সারা জীবন ডাইল দিয়া ভাত খাইছি, বিলায়ের আঙ্গুল দেখাইছি। হ্যাঁ, আমার একজনেরই আমি মানি, একজনেরই আমি ট্যাক্স দিই, আমার নেত্রী শেখ হাসিনা। এই শেখ হাসিনা ছাড়া আমি কারোর দেখি এত ডরাই না। আর আমি শেখ হাসিনার মানুষ হয়ে রাজনীতি করতেই আগেও পছন্দ করতাম, এখনও পছন্দ করি, ভবিষ্যতেও পছন্দ করব। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, তো এই তো লন্ডনের এই কোম্পানিগুলার বিষয় এমন। তারপরে আমি যখন দেশে আসলাম, কিছুদিন চুপচাপ, কিছুদিন চুপচাপ, কেউ কোনো কিছু বলে টলে না, হ্যান না তেন না। তারপরে জানেনই তো,
সব সংগঠনে একটা ইন্টারনাল একটা প্রতিযোগিতা থাকে। আমি কিন্তু বিশ্বাস করেন এই ছাত্রলীগ এই যে শোভন আর রব্বানী নেতা হইল, আমার ভিডিওটা আজকে যারা দেখতেছেন, শোভন রব্বানী নেতা হলো, রব্বানী তো কথায় কথায় সিন্ডিকেট কিংবা অমুক কিংবা আপার ছাত্রলীগ হ্যান ত্যান এগুলা বলতো। তারপরেও কিন্তু আমি তাদেরকে ফোন দিতাম, শোভনরেও ফোন দিতাম, রব্বানিরও ফোন দিতাম, দিয়ে ভালো ভালো ও, পরামর্শ দেওয়ার চেষ্টা করতাম। কোনো সমস্যা হলে আমি সমাধান করার চেষ্টা করতাম, আমি বলতাম। হ্যাঁ, আমার একটা বিশ্বাস ছিল যে ওরা একদিন রিয়েলাইজ করবে যে নাজমুল ভাইয়েরও ওই কাতারে ফেলতেছি, কিন্তু নাজমুল ভাই তো আসলে সব কিছুর ঊর্ধ্বে আইসা সে আমাদেরকে হেল্প করতেছে, এবং এটা কিন্তু তারা করে। আমি বিশ্বাস করি এই রিয়েলাইজেশনটা কিন্তু তাদের মাঝে আসে। তো যাই হোক, এই কথাটা বললাম এই জন্যই যে আমি দেশে যাওয়ার পর বলতেছে যে ছাত্রলীগরা ডিস্টার্ব করতে আসছে, অমুক করতে আসছে, অতদিন বলছে যে ও দেশেই আসতে পারবে না। দেশে যাওয়ার পরে এটা বলা শুরু করলো, কোম্পানির বিষয় গেল, তারপরে এটা বলা শুরু করলো, তারপরে বলে টেন্ডার করে হ্যান করে ত্যান করে। আর একটা কথা বলি, গত 16 বছর বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। যখন আমি আমার ব্যবসা বাণিজ্য করার কথা, ছাত্রলীগ থেকে সাবেক হওয়ার পর, ওই টাইমটাই কিন্তু আমি বিদেশে ছিলাম। তারপরেও আমি বলছি, গত 16 বছরে সিদ্দিকী নাজমুল আলমের নামে একটি একটি কার্যাদেশ, মানে যেটাকে ওয়ার্ক অর্ডার বলে, যদি দেখাতে পারেন যে 1 টাকার একটি কাজ করেছে, সরকারি কাজ করেছে, 1 টাকার একটি সরকারি কাজ করেছে, যদি দেখাতে পারেন, যা বলবেন তাই মেনে নিব। ওপেন চ্যালেঞ্জ দিলাম। বাংলাদেশের যতগুলা সেক্টর আছে, ঠিকাদারি যতগুলা প্রতিষ্ঠান আছে, মানে ঠিকাদারি প্রতিষ্ঠান না, মানে ঠিকাদারি কাজ যে সমস্ত অফিস থেকে হয়, যেমন বিদ্যুৎ, পানি, পিডাব্লিউডি, তারপরে সড়ক ও জনপথ, তারপর আরো কি কি আছে না, রেল, হ্যাঁ, কিংবা এলজিডি, কিংবা আরো কত কত প্রতিষ্ঠান আছে। কোনো একটি প্রতিষ্ঠানের কোনো একজন চিফ ইঞ্জিনিয়ার কিংবা কোনো একজন মেয়র কিংবা কোনো একজন যদি বলতে পারে যে সিদ্দিকী নাজমুল আলম এই এত টাকার কাজ আমাদের প্রতিষ্ঠানে করেছেন, আপনারা যা বলবেন আমি তাই করব, যা বলবেন। আমি করিনি, আমি কোনো দালালি করিনি, আমি কোনো টেন্ডারবাজি করিনি, আমি কোনো তদবির বাণিজ্য করিনি, আমি কোনো ঋণ কেলেঙ্কারি করে এগুলো আমি কিচ্ছু করি নাই। আমি বেসরকারি ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করি, ছোট ছোট জিনিস করছি। আমার বিকাশের ডিলারশিপ ছিল, আমার নগদের ডিলারশিপ ছিল, আমার কিছু ফোনের ডিলারশিপ ছিল, আমার কিছু পার্সপাতির বিভিন্ন ব্র্যান্ডের মেশিনারিজের ডিলারশিপ ছিল, কাপড়ের ডিলারশিপ ছিল। এইগুলা নর্মাল প্রাইভেট যে জিনিসগুলা, ব্যবসা বাণিজ্যগুলা, আমি এইগুলা করছি। আমার নিজের জেলা জামালপুর, জামালপুরে $6.5 বিলিয়ন, 6.5 বিলিয়ন মানে কিন্তু প্রায় 65,000 কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে কিংবা চলমান। 65,000 কোটি টাকা, 65 কোটি টাকা না কিন্তু, 65,000 কোটি টাকা। আমার এই কথাগুলোকে যদি মনে হয় যে স্ট্যান্ডবাজি করতেছি, যান জামালপুরে, যান জামালপুরে যা খোঁজ নেন। জামালপুরে, ইভেন জামালপুরে যারা বিএনপি করে তাদেরকে যা জিজ্ঞাসা করেন যে সিদ্দিকী নাজমুল আলম কোন ঠিকাদারি কাজটি জামালপুরে করেছে। জামালপুরে এখন তো প্রশাসনের লোকজন সব বদল হয়েছে, খোঁজ নেন, তদন্ত করেন। এলজিডিতে যান, সড়কে যান, পৌরসভায় যান, পানি উন্নয়ন বোর্ডে যান, দেখেন তো যে 1 টাকার একটা কাজ করছে কিনা। ঢাকা সিটি কর্পোরেশনে যান, উত্তরে যান, দক্ষিণে যান, পূর্বে যান, পশ্চিমে যান, ওয়াসাতে যান, পিডাব্লিউডিতে যান, যেখানে ইচ্ছা সেখানে যান, খাদ্য ভবনে যান, খোঁজ করেন সিদ্দিকী নাজমুল আলম 1 টাকার কাজ করেছে কিনা, কিংবা কোনো দালালি করার জন্য এই সমস্ত অফিসে কোনো দালালি করার জন্য এসেছিল কিনা আমি যাইনি। তারপরেও আমার গন্ধ, আমি জানি না কেন, এটা একমাত্র আল্লাহ তাআলা জানে
যে কেন আমার পিছনে লেগে থাকে। আমাকে দেখেন, আমি রাজনীতি ছাত্রলীগ থেকে সাবেক হয়েছি আমি 2015 সালে। 2015 সালে আমি বিদেশে যাই, যুক্তরাজ্যে যাই। 15 সাল থেকে আমি প্রায় 20 সাল পর্যন্ত, 21 সাল পর্যন্ত, 15 থেকে 17 পর্যন্ত আমি দেশে যাইনি। 17 লাস্টের দিকে যাওয়া আসা করি। 15 থেকে 20 পর্যন্ত আমি, 21 পর্যন্ত আমি লন্ডনে। 21-এর পরে পার্মানেন্টভাবে আমি বাংলাদেশে চলে যাই। এই যে 6 বছর মাঝখানে আমি আসা যাওয়ার মধ্যে ছিলাম, রাজনীতিতে অত সক্রিয় ছিলাম না, শুধু জাতীয় নির্বাচনের 2-3 মাস আগে যেতাম, ইলেকশন করে আবার লন্ডনে চলে যেতাম। বাট রাজনীতিতে আমি উপস্থিত ছিলাম না। তারপরেও আমার যারা প্রতিপক্ষ নিজের দলের মাঝে এবং দলের বাইরে, তারা আমাকে সমালোচনার মাধ্যমে রাজনীতিতে বাঁচিয়ে রেখেছিল। এটা একদিক দিয়ে আমি সৌভাগ্যও বলবো, আরেক দিক দিয়ে আমি দুর্ভাগ্যও বলবো। এই জন্য যে দেখুন, আসলে তো এখন আমারও বয়স হয়েছে না, এখন তো আমি সিঙ্গেল না, এখন আমারও পরিবার আছে, আমারও বাচ্চা আছে। হ্যাঁ, আমি আগে বাবা ডাকতাম, এখন আমার বাবা ডাক শুনতে হয়। তো আমার সোসাইটিতেও মিশতে হয়। তো এগুলো শুনতে 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 বিতৃষ্ণা চলে আসে। বাংলাদেশ আওয়ামী লীগের কোনো এক চৌধুরীকে নিয়ে বছর দুয়েক আগে আমি এক মানে যাতা বলছি, সত্য কথাগুলা, মানে এই যে বলছিলাম না এরকম, কিন্তু আরো অনেক চৌধুরীর নাম মাঝে মধ্যে মনে হয় যে বইলে ফেলি। কেন বলছিলাম জানেন? মানে তারা এই কাজগুলো আমাকে নিয়ে করছে, আমাকে নিয়ে খেলছে। আমি জানি না কেন খেলছে, আমি জানি না। আমি তো তাদের প্রতিদ্বন্দ্বী না, তাদের চাইতে আমার বয়স অনেক কম। তারা আমার অনেক আগে থেকে রাজনীতি করে। হ্যাঁ, হয়তোবা তারা ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি ছিল না, বাট তারা বাংলাদেশ আওয়ামী লীগের অনেক বড় বড় গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। তারা সাংগঠনিক সম্পাদক ছিলেন, বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ প্রতিমন্ত্রী ছিলেন। আমার বিরুদ্ধে এগুলো তারা করতো। এরকম আরো 4-5 জন আছে আমার নিজের দলের মধ্যে। এই জন্য ছাত্র দলের সাবেক এক সভাপতি, অনেক সিনিয়র আমার, আমার সাথে আমাকে উনি প্রায় প্রায় কথা বলতো, আমাকে এমনিই ফোন দিত। ফোন দিয়ে বলতো, নাজমুল জি, ভাই সালাম আলাইকুম, আমি সালাম দিতাম। নাজমুল, আমি জি। কয় রাজনীতিতে 2টা কাল আছে। কয় মানুষের, মুসলমান হিসেবে মানুষের, মুসলমানদের জীবনে যেমন 2টা কাল আছে, ইহকাল আর পরকাল, রাজনৈতিক লাইফেও কিন্তু 2টা কাল আছে, ইহকাল আর পরকাল। পরে আমি বললাম, ভাই আমি তো বুঝলাম না, কোনটা বললেন? কয় রাজনীতিতে ইহকাল হইতাছে এই যে তোমরা এখন সরকারি দলে আছো, এটা হইতেছে ইহকাল। আবার তোমরা যখন বিরোধী দলে যাবা, ওইটা তখন তোমাদের জন্য রাজনৈতিক পরকাল হয়ে যাব। আমি কই, ভাই না, এক হিসেবে ঠিকই বলছেন। কয় তোমার তো 2টাই গেছে। আমি কই কে? কয় ইহকাল, কয় রাজনৈতিক ইহকাল, রাজনৈতিক পরকাল, 2 কালই তোমার গেছে। মানে সে এই জন্য এই কথাগুলো বলতো, মানে সে দেখতো যে আমার দলের লোকজন এগুলা আমার বিরুদ্ধে বলতেছে, হ্যাঁ, মিথ্যা জিনিস চাপায়া দিতেছে, হ্যান করতেছে, ত্যান করতেছে। সেও অনেক কিছু আমার সাথে শেয়ার করত, মানে আমার সাথে দাঁড়িয়ে যেত। তারপরে দেখেন, ছাত্র দলের সাবেক সেক্রেটারি শফিউল বারী বাবু ভাই মারা গেলেন। শফিউল বারী বাবু ভাই মারা যাওয়ার পর আমার মনে হয় আহ, গোটা আওয়ামী লীগ ফ্যামিলির মধ্যে আমি সর্বপ্রথম বাবু ভাইয়ের মৃত্যুতে শোক জানিয়ে আমার ফেসবুকে একটি পোস্ট দেই। এটি নিয়েও অনেকে অনেক তির্যক মন্তব্য, আলোচনা, সমালোচনা করেছিলেন। আসলে শফিউল বারী বাবু ভাইয়ের সাথে ওই 111-এর সময় আমি মিরপুর কালশি রোডে 11:30-র পরে আমি ওখানে কিছুদিন পালিয়েছিলাম। তো ওখানে থাকার সময় বাবু ভাই ওখানে থাকতো, সাদা পাঞ্জাবি, সাদা এবং বাবু ভাই লুঙ্গি পরে ছদ্মবেশ ধারণ করে মাঝে মধ্যে সন্ধ্যার পর বেরোতো। 11:30 পূর্বী সিনেমা হলের সামনে সকাল সন্ধ্যা একটা ছোট্ট একটা সিঙ্গারা পুরি টুরি ভাজে, ওইখানে ভাজতো। তো হঠাৎ করে একদিন বাবু ভাইয়ের দেখে আমি সালাম দিছি, বাবু ভাই আমার দেখে ভয় পেয়ে গেছে, চিনতে পারে নাই, মনে করছে যে আমি কোনো সংস্থার লোক। পরে বাবু ভাই হাঁটা দিছে, আমি বাবু ভাইয়ের বলছি, ভাই আমি আপনার ক্যাম্পাসের ছোট ভাই,
পরে বলছে যে, আরে আগে বলবো না, কে তুমি? পরে আমি বললাম যে ভাই আমি ছাত্রলীগ করি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি চিনি আপনাকে, আমি আপনাকে অনেক দেখছি, হেলাল ভাই, আর আপনি তো প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলেন। পরে যাই হোক, বাবু ভাইয়ের সাথে এই তখন একটা খাতির হইলো, এবং প্রায় প্রায় প্রত্যেক শুক্রবারই সন্ধ্যার সময় ওই মিরপুর এলাকাতে, ওই এলাকাটাতে কালশি রোডে আমরা যারা টুকটাকি থাকতাম, আমরা ওইখানে বসতাম। বাবু ভাই বিভিন্ন কথাবার্তা বলতো, ছাত্রলীগ নিয়েও কথা বলতো। তো আমার বাবু ভাইয়ের সাথে একটা ভালো রিলেশন ছিল, এই জন্য আমি বাবু ভাইয়ের মৃত্যুতে শোক জানিয়েছিলাম। এটা নিয়েও অনেক ষড়যন্ত্র, অনেক করার চেষ্টা করেছে, আমার দলের লোকজনই করেছে। তো যাই হোক, তো যেটা বলছিলাম, তো আসলে দেখুন, আহ, যা আমার নামে বলা হয়, আমার নামে কেন বলা হয়, আসলে আমি ওই যেমন আমার সভাপতি না, উনি কিন্তু অনেক বিনয়ী, নম্র, উনি অনেক, উনাকে একটা জিনিসের উপর বলতে দিলে উনি ওইটাকে সুন্দর করে নরমভাবে, মোলায়েমভাবে, কেমন কেমন করে যেন বলবে। কিন্তু আমাকে বলতে দিলে ওই আমি আমার স্টাইলের বাইরে গিয়ে ওই অভিনয় করে, যেমন এই যে ইউটিউবে কিন্তু অনেকে খুব সুন্দর করে স্মার্ট ভাবে, মানে ইংলিশ বাংলা মিশে অনেকভাবে কথা বলে, কিন্তু দেখেন আমি যেভাবে নর্মালি কথা বলি, আমি কিন্তু এইভাবেই কথা বলতেছি। হ্যাঁ, আম, মানে আমার ওই ন্যাচারালটাই ভালো, ন্যাচারালটাই আমার ভালো লাগে। হ্যাঁ, মানে আমার ওই মেকি ভালো লাগে না। এখন হয়তো বা আমি ওই ডাটফাট নিয়ে চলেছি। হ্যাঁ, আর সবচেয়ে বড় ক্ষতি যেটা আমার হয়েছে, যে বাংলাদেশ ছাত্রলীগের বড় নেতা হলে আশপাশের মেইন ভার্ব আর অক্সিলারি ভার্ব, ওই অক্সিলারি ভার্ব অনেককে ফলো করতে হয় মেইন ভার্ব ছাড়াও। কিন্তু আমি মেইন ভার্বকেই ফলো করেছি, মেইন ভার্বের কথাই শুনেছি। অক্সিলারি ভার্ব কিংবা ওই আধুলি, শিকি, আত্মীয় স্বজন, হ্যাঁ, ওইগুলা ভাই আমি মেনটেন করি নেই, ওই করবও না। রাজনীতিতে যদি আর কোনো দিন পদ পদবি নাও পাই, তা ওই শিকি, আধুলি, আত্মীয় স্বজন কিংবা ওই অক্সিলারি ভার্ব মেনটেন কইরা ওই অমুকের লোক হইয়া কিংবা অমুক বঙ্গের লোক হইয়া এই রাজনীতি, দরকার পড়লে ওই পদ পদবীর দরকার নাই। কারণ আমার আমার যখন মৃত্যু হবে, মৃত্যুর আগের দিনও কিন্তু জানাজা হবে যে ছাত্রলীগের সাবেক সেক্রেটারি সিদ্দিকী নাজমুল আলম মারা গেছে। হ্যাঁ, ওই এইটুক কিন্তু কাইটা নিতে পারবে না। হ্যাঁ, কাজেই সারা জীবন স্পষ্টভাবেই কথা বলেছি, এখনো বলি, এবং ভবিষ্যতেও বলবো। হ্যাঁ, না আমি তো বলতেছি না যে আমি দেশেই আছি। ওই দিন একজনের টকশো দেখলাম, ওই চৌধুরী সাহেব টকশোতে বলতেছে আমি আছি, আমি পালাইনি। না ভাই, আমি পালাইছি, আমি পালাইছি, আমার নামে 29টা মামলা হয়েছে। ঠিক আছে, আমাকে খুঁজতেছে, কারণ আমি গণজাগরণ মঞ্চের নেতৃত্ব দিছি, আমি বাংলাদেশ ছাত্রলীগের সেক্রেটারি ছিলাম, আমি জামাত বিএনপির বিরুদ্ধে আমি রাজপথে অগ্রণী ভূমিকা পালন করছি, আমার জীবনের অনেক রিস্ক আছে। হ্যাঁ, আমাকে পেলে তারা মেরেই ফেলতো। আমি পালিয়েছি ভাই, আমি নিজের নিরাপত্তার জন্য আমি পালিয়েছি। তবে আমি সবার সাথেই যোগাযোগ করার চেষ্টা করতেছি। হ্যাঁ, আমি পালিয়েছি, কারণ আমার তো নিজেকে বাঁচতে হবে। আমি যদি নিজে বেঁচে থাকি, তাহলে আমি দলের জন্য, নেত্রীর জন্য আমি কাজ করতে পারবো। আমি এই রাজ্জাক, সাবানা কিংবা ওই আলমগীর, ববিতার মতো নায়কের মতো আমি ওই সার্জিস্ট্রে সামনে যায় বলবো যে তোরা পার, আমাকে মারলে আমাকে মেরে ফেলবে। হ্যাঁ, এবং আমি মরার পরে ওইটা নিয়েও আপনারা আর একটা ষড়যন্ত্র করবেন, এইটুক বোকা তো আমি না। অবশ্যই আমি, অবশ্যই আমি দেশ ছেড়ে পালিয়েছি। এটা আমি আমার মনে হয় যে আমি প্রথম স্বীকারোক্তি দিচ্ছি। হ্যাঁ, আর কাউরে কিন্তু পাবেন না। আমি প্রথম স্বীকারোক্তি দিচ্ছি যে হ্যাঁ, আমি আমার নিরাপত্তার কথা চিন্তা করে আমি হুমকি দামকি এ, ভয় পাই না, যদিও ঠিক আছে, বাট এইবার আমি ভয় পেয়েছি। কারণ কারাগারে যে সমস্ত জঙ্গি আটক ছিল, সন্ত্রাসীরা আটক ছিল, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তারাও অনেকে ফোন করেছে বিভিন্ন কমিটির জন্য, এই সন্ত্রাসীরা। আমি বলছি যে না, আপনাদের যদি কিছু বলার থাকে
মাননীয় নেত্রীরে ফোন দেন, নেত্রী আমাকে বললে আমি কমিটি দিয়ে দিব। ঢাকা কলেজ নিয়ে ফোন দিছে, তেজগাঁও কলেজ নিয়ে ফোন দিছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে ফোন দিছে, ঠিক আছে, অনেকেই ফোন দিছে, আমি নাম বলতে চাই না। তা আমার নিজের জীবনের নিরাপত্তা নাই। আমি মারা গেলে আমার পরিবারকে কে দেখবে, আমার ছেলে মেয়েদেরকে কে দেখবে? আর এখন একটা কমন একটা কিছু সহজ কথা, যে পালা গেছে। আরে ভাই, পালাবে না। যেইভাবে মানুষকে মাইরে ফেলতেছে, যেভাবে মানুষকে জানে মারতেছে, তা আমি কি ইচ্ছাকৃতভাবে মারা পড়বো? আমি ভাই পারবো না। আমি নিজে জানে বেঁচে গেছি, আল্লাহ ছিল আর কিছু মানুষের সহযোগিতায়। হ্যাঁ, আমি যদি বলি যে এরা এরা আমাকে সহযোগিতা করেছে, তাহলে হয়তোবা আগামীকালকে থেকে তাদের উপরে নির্যাতনের মাত্রা বেড়ে যাবে অথবা নির্যাতন নেমে আসবে। আমি বলবো না, কোনোদিনও বলবো না। কিন্তু যারা করেছেন তারাও যদি এই ভিডিওটা দেখেন, আমি দোয়া করি, আমি দোয়া করি, আমার পরিবার দোয়া করে আপনাদের জন্য, যে আমি 5 তারিখে কিভাবে আটকা পড়েছিলাম এবং 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত আমি এ, যাদের কাছে ছিলাম তারা আমার জন্য যা করেছেন, এবং পরবর্তীতে আমি যাদের সহযোগিতায় আমি দেশের বাইরে আমি গিয়েছি, তাদের তবে হ্যাঁ, আমি এম, আমি একটা কথা বলি, যান বাঁচানো কিন্তু ফরজ, ঠিক আছে? তো আমি ওই মিথ্যা কথা বলতে পারবো না, ওই মিথ্যা সাহসী নায়কও সাজতে পারবো না যে আমি আছি, আমি দেশ ছাড়ে পালাইনি। হ্যাঁ, এগুলো আমি বলতে পারবো না। আম- আমি আমি যা বলি স্ট্রেট কাট, স্ট্রেট ফরওয়ার্ড। হ্যাঁ, আমারটা ওই কাচের গ্লাসের পানির মতো, সব দেখা যায়, লোকানের কিছু নাই। তো যাই হোক, আজকের ভিডিও মূলত ছিল এই আমার বিরুদ্ধে এই অভিযোগগুলা সবাই তুলে ফেলে। আমি কোটি কোটি টাকার মালিক, লন্ডনে কোম্পানি আনতেন, লন্ডনে আমার একটা বাড়ি আছে, একটা গাড়ি আছে, যান খুঁজেন। লন্ডন তো আর বাংলাদেশ না। ওই যে কার কার বাড়ি আছে খুঁজে কিন্তু ঠিকই বাইর করে ফেলছে। আমেরিকায় কার বাড়ি আছে খুঁজে খুঁজে বাইর করে ফেলছে। খুঁজেন, ওপেন। আমার দল যখন রাষ্ট্রীয় ক্ষমতায়, আমার দলের সাবেক সেক্রেটারির নির্দেশে বিভিন্ন সংস্থা লন্ডনে, যুক্তরাজ্যে যে সংস্থার লোক কাজ করে হাই কমিশনে, তারা তন্ন তন্ন করে খুঁজছে। যুক্তরাজ্যে গাড়ি বাড়ি কিনে কেউ লুকায় রাখতে পারে না, যুক্তরাজ্যে শত শত কোটি টাকা করে কেউ লুকায় রাখতে পারে না। ওপেন কান্ট্রি, যান খোঁজেন। নাই, চ্যালেঞ্জ, নাই, করিনি, করিনি, করবো কিভাবে? নাই, টাকা নাই। আমি বাংলাদেশে একটি বেসরকারি বহুজাতিক কোম্পানিতে একটি বড় পদে চাকরি করতাম। হুম, ছোট ভাই গোলাম রব্বানী, সব উনি নিজেও বলতে পছন্দ করে, ও বলছে, আমারটা আমি বলি নাই। বাট সরকার পতনের 3-4 দিন পরেই অফিস থেকে বলে যে আসলে আপনি অফিসে আসলে আমাদের অফিসের নিরাপত্তার একটা বিঘ্নতা ঘটবে, আপনার অফিসে আইসেন। আমি বলি ভাই, আমি অফিসে যাব, আমি তো আজকে সকালে দেশ থেকেই চলে আসছি, ঠিক আছে? তো ও, ভালো টাকা বেতন পেতাম, আমি ওখানে কাজ করতাম, আর বেসরকারি ব্যবসা বাণিজ্য করতাম। আর আমার কিছু খুবই কাছের কয়জন বড় ভাই ব্রাদার ছিল, যারা অনেক বড় মাপের ব্যবসায়ীর চাইতে বড় মনের মানুষ। তারা আমাকে সহযোগিতা না করলে রাজনীতিতে আমি এই পর্যন্ত টিকে থাকতে পারতাম না। তারা আমাকে অর্থনৈতিকভাবে, মানসিকভাবে সাপোর্ট দিয়ে আমাকে এই পর্যন্ত বাঁচিয়ে রেখেছে। হ্যাঁ, তারা তারা ব্যক্তিগত জীবনে সাকসেসফুল, ব্যবসায়িক জীবনে সাকসেসফুল, তারা আমাকে হেল্প করে। এই যে ঈদ, পূজা পার্বণ, নির্বাচন, অনুষ্ঠান, এলাকায় গেলে আমি যখন যাই, কিংবা আমি ঢাকা শহরে ছোট ভাই ব্রাদার, হ্যাঁ, পলিটিক্যালি বিভিন্ন আবদার পূরণে, আমি তো আমি আমার সীমিত আকারে আমি আমার সাধ্যমতো করার চেষ্টা করি।
হ্যাঁ, এই যে চেষ্টাটা, এই চেষ্টাগুলো কিন্তু করতে পারি আমার ওই 2-4টা ভাই ব্রাদারের কারণে। হ্যাঁ, তারাও আমাকে হেল্প করে। আমার ব্যবসা থেকেও কিছু প্রাইভেট ব্যবসা যেগুলা, ওইগুলা থেকেও ইনকাম হয়। এগুলা দিয়েই কিন্তু আমি ডাক ফাক নিয়ে চলছি এবং চলবো, সারা জীবন চলবো। হ্যাঁ, আর আমার কাছে পয়সা না থাকলে আমি যদি বলি, ভাই আমার কাছে পয়সা নাই, আমার কেউ পয়সা দিবে? আমার কেউ পয়সা দিবে? বরঞ্চ আমার সাথে কেউ কথাই বলবে না ঠিক মতো। পয়সা নাই। এটা একটা ট্রেন্ড হয়ে গেছে। ঠিক আছে? তো যাই হোক, আজকে অনেকক্ষণ কথা বললাম। তো আমি আজকের পরে আসলে আর এই ক্লারিফিকেশন গুলো দিব না। যে আমি এটা করি নাই কিংবা আমি এটা করেছি, যা বলার আজকে আমি বলেছি। এ, আর একটি কথা হলো, ও, ও, যে উম, আসলে উম, এখন মুক্তিযুদ্ধের সপক্ষের যত শক্তি রয়েছেন তাদের দুঃসময় চলছে। আপনারা জানেন বাংলাদেশে কি পরিমাণ নির্যাতন, লুটপাট চালাচ্ছে সেই 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী, আল বদর, রাজাকার, আল শামস, তারা যেভাবে লুটপাট করেছে, ঠিক সেইটারই আবারও পুনরাবৃত্তি চলছে। তো এখন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হওয়ার আগে আমাদের আত্মসমালোচনা করতে হবে। কারণ আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি রয়েছে। আমাদের কি ভুল, কি ত্রুটি রয়েছে, আমাদের প্রত্যাশা প্রাপ্তির সম্মিলন ঘটেনি। হ্যাঁ, যেমন আমি আমি কিন্তু রে ভাই কোনো রাষ্ট্রীয় দায়িত্বে ছিলাম না। হ্যাঁ, ইভেন আমার অনেক কলিগও অভিমান করে বলে যে আপনি আমাদেরকে কিছুই কইরা দেন। আর ভাই আমি কি কইরা দিব? আমার কাছে সাংগঠনিক ক্ষমতা ছিল, আমি তো দিছি ভাই তোমার নেতা বানায়। ঠিক না? এইটুক তো আমি পারবো। আমি তো তোমাকে ঠিকাদার বানায় দিতে পারবো না। আমি তোমাকে বিসিএস এর বড় অফিসার বানায় দিতে পারবো না। আমি তোমাকে লটারি টিকিটও পাওয়াই দিতে পারবো না। আমার কাছে তো ভাই রাষ্ট্রীয় ক্ষমতা নাই। আমার কাছে হলো সাংগঠনিক ক্ষমতা। আমি সাংগঠনিক ক্ষমতা অপব্যবহার করেছি কিনা আপনারা ওইটা দেখেন। আমি সাংগঠনিক ক্ষমতার অপব্যবহার করে টেন্ডার বাণিজ্য করেছি কিনা, চাঁদাবাজি করেছি কিনা, তদবির বাণিজ্য করেছে কিনা, এগুলো থাকলে দেন, বলেন, বলেন, দেন। আমার ট্যাক্স ফাইল ওপেন, যান, অনেকের তো ট্যাক্স ফাইল দেখেন, আমারটা দেখেন, কি আমার যা আছে ট্যাক্স ফাইলে আছে, কিচ্ছু নেই। দেখেন, যা আছে, আমার যা আছে ট্যাক্স ফাইলে লেখা আছে, দেখেন কি কি আছে। আমার নিজের সরকারি এগুলা নিয়ে এক সময় ঘাটাঘাটি করছে, দেখছে যে কিচ্ছু নাই, ফকফকা, যা ওর যা সম্পদ সব ফাইলে দেখানো। হ্যাঁ, অনেক সময় অফিসারে হাইসে আমারে ফোন করে বলে যে আপনার ফাইল আমার কাছে ছিল, এটা তো আরো 1 বছর আগে শেষ হয়েছে, এতে আপনি তো পার্টি অফিসের কি বলবো, আমি এটা বলতে খারাপ শোনা যায়। যাই হোক, বললাম না আমি। বললো যে আপনি আপনি নিয়ে এত রিউমার, তা আপনার ফাইলে তো ওইরকম কোনো কিছু নাই কেন? আমি বললাম ওই আল্লাহ জানে কেন। তো যাই হোক, আমি আলোচনা আজকে শেষ করে দিব। আমি আসলে দীর্ঘক্ষণ আলোচনা করলাম আমার ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে। এই জন্যই করলাম, কারণ অনেককে নিয়ে আলোচনা করব। হ্যাঁ, অনেককে নিয়ে আলোচনা করব এই জন্যই। অনেকে বলে যে আমাদের কারণে আজকে দলের এই অবস্থা। নো, ইম্পসিবল। হ্যাঁ, আমি ভুল করেছি। কি করেছি? আমি হয়তো বা ওই পঞ্চগড়ে সালাম খুব বেশি ভালো ছিল, জামাল একটু কম ভালো ছিল, হয়তো বা আমি জামাল রে দিয়ে আইছি, সালাম রে দেই নেই। কিন্তু এই ভুল কিন্তু ওই 100 কোটি টাকা ঋণ নিয়ে ফেরত না দেওয়ার সমান ভুল না। ঠিক আছে? আমি হয়তো ভুল করেছি কি, যে আমি 151 সদস্যের কমিটি করতে গেছি। এম, হয়তোবা ওইখান থেকে 5-7 জন বাদ পড়ে গেছে, অথবা 4-5 জন খারাপ ছেলে মনের অজান্তে ঢুকে গেছে, অথবা একটু মারামারি কাটাকাটি করে ওদের নেতিবাচক ইমেজ, ওদেরকে আমি নেতা বানাই দিছি। হ্যাঁ, এই ভুলগুলো আমি করছি। কিন্তু এই ভুল, কিন্তু এই ভুল মানে এটা না যে শেয়ার বাজার থেকে আমি টাকা নিয়ে গেছি গা।
ঠিক আছে? আমার ভুল আর ওই ভুল কিন্তু এক না। এই জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, আত্মসমালোচনা করতে হবে, আমাদের যার যতটুকু প্রাপ্য শাস্তি এইগুলা মাননীয় নেত্রী সাংগঠনিকভাবে নিশ্চিত করতে হবে। নিশ্চিত করার পর তারপরে সবাই একসাথে নেমে রাজপথে নেমে দেশরত্ন শেখ হাসিনার আবারও জাতির জনকের 10ই জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন যেমন হয়েছিল, দেশরত্ন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন হবে ইনশাল্লাহ। এবং সেই দিন অচিরেই আসবে, সেই দিন আর বেশি দূরে নয়। মেঘে মেঘে অনেক বেলা হয়ে গেছে। বাংলাদেশের সাধারণ মানুষ অলরেডি ক্ষিপ্ত হয়ে গেছে। হ্যাঁ, কোনো ষড়যন্ত্র করা লাগবে না। মানুষ 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 পেটের জন্যই কিন্তু সব কিছু করে রে ভাই। মানুষের পেটের যদি ভাত না থাকে আর নিরাপদে যদি ঘুমাইতে না পারে, তাহলে কিন্তু মানুষ ভাই ক্রেজি হয়ে যাবে। এই মানুষ কখন যে কারে কি করে ফেলবে ভাই, এটা কিন্তু বুঝবেন না, ধারণাও করতে পারবেন না। হ্যাঁ, ঘটে যাবে বাংলাদেশে, এরকম জিনিস ঘটে যাবে। যাই হোক, আমার চ্যানেলটি নতুন। হ্যাঁ, আমি আসলে টিউটিউবে আগে কোনো সময় বলি নাই, তবে ফেসবুকে বলতাম। তো আপনারা আমাকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে আমাকে সহযোগিতা করবেন আমি আশা করি। আর আপনাদের কোনো মতামত থাকলে আমাকে দিবেন। আর আমার যেহেতু ফেসবুক এই ইউটিউব চ্যানেলটি নতুন, আর এই ফেসবুক আইডি নাকি এই আমারটা ওই হ্যাক করার জন্য চেষ্টা করতেছে। এই জন্য আমি একটু ডিঅ্যাক্টিভেটেড করে রাখছি। তো আমার এই ইউটিউবটা চ্যানেলটা আপনারা একটু আমাদের সবার সবার দেখা লাগবে না, আমাদের যারা মুক্তিযুদ্ধের আদর্শের লোকজন আছে তারা দেখলেই আমি খুশি। আমার এই এত মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স লাগবে না, আমার ইয়ে লাগবে না। আমার এই না বলা কথাগুলো, আমার না জানা কথাগুলো, আমার এই যারা যারা আমাকে ভালোবাসে তারা দেখলেই আমি খুশি। ঠিক আছে? আর মুক্তিযুদ্ধের সপক্ষের যারা আছেন, যারা দ্বিধাদ্বন্দ্বে থাকেন যে নাজমুল হয়তো বা খারাপ, না নাজমুল মনে হয় ভালো, না নাজমুল মনে হয় এটা করছে, আর না নাজমুল এটা করতেই পারে না, এইরকম যারা দ্বিধাদ্বন্দ্বে থাকেন তারা দেখলেই আমি খুশি। আপনারা একটু সবাই জানাই দিবেন, একটু সাবস্ক্রাইব করবেন, তাহলে একটু সবাই দেখতে পারবে, সবাই জানতে পারবে। এটা আপনাদের প্রতি অনুরোধ থাকলো। উম, আর আর দেশে যারা বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা খুব দুঃখ কষ্ট নির্যাতনের মধ্য দিয়ে জীবন পাড়ি দিচ্ছেন, অনেকে গ্রেপ্তার হয়েছেন, তাদের জন্য যতটুকু আসলে সবার জন্য তো করার সামর্থ্য কিংবা করার যে দরকার, যোগান দরকার, এটা হয়তো বা নাই। তারপরেও যোগাযোগ করছি, চেষ্টা করতেছি সবার সাথে সমন্বয় করার জন্য। আর আমাদের নেত্রী মাননীয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনা, তিনি ইনশাল্লাহ অচিরেই বাংলাদেশে ফিরে যাবেন। উনি যাওয়ার আগে আমরা যাব, উনি যাওয়ার আগে আমরা যাব। আমরা গিয়ে আমরা সবাই একসাথে একত্রিত হয়ে আমরা আমাদের মাননীয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে আমরা বরণ করে নিব তার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসের মধ্য দিয়ে। আর যারা এখনো ঘোরের মধ্যে রয়েছেন যে শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলনের জন্যই এই সার্জিস হাসানাত কিংবা আরো অন্যান্য যারা আছে তারা এসেছিল, ও তারা আন্দোলন করেছিল, এই ভুল থেকে বের হয়ে আসুন। কারণ অলরেডি আপনারা দেখতেছেন যে তারা কোটা সংস্কারের আন্দোলনের নামে এখন পর্যন্ত কি কি করেছে কিংবা করে যাচ্ছে কিংবা করছে। সুতরাং বাংলাদেশের মানুষ, আপনারা সবাই ঐক্যবদ্ধ হন এবং আপনারা এই জালেম, এই জঙ্গিবাদ, এই সাম্প্রদায়িক শক্তিকে এই বাংলাদেশ থেকে চিরদিনের জন্য আপনারা আম, আহ, আপনারাই বিতাড়িত করবেন ইনশাল্লাহ। সেই দিন আর বেশি দূরে নয়।
তো আজকে আমি এখানে শেষ করব। ও আর আম আর আমাকে আপনারা বিভিন্ন আ পরামর্শ কিংবা উপদেশ দিয়ে আপনারা আমাকে সহযোগিতা করবেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। দেশরত্ন শেখ হাসিনা দীর্ঘজীবী হন।